আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দিনের হিসেবে ৩৯টা দিন পার হওয়ার পরে একটা জয় এবং ম্যাচের হিসেবে ৭টা ম্যাচ উইনলেস একটা স্ট্রিক এবং স্মরণতম কালের সবচেয়ে বিপর্যস্ত একটা অবস্থা কাটিয়ে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত একটা জয় পেয়েছে। কোনো একটা ম্যাচ জয়ের পরে এতটা কি হাফ ছেড়ে কখনোই বেঁচেছিলেন পেপ গার্দিওলা? নিঃসন্দেহে বলা যায় যে ক্যারিয়ারে এই মুহূর্তে সবচেয়ে স্বস্তিদায়ক একটা জয় পেপ গার্দিওলা পেয়েছেন এবং টাইমিংটা পারফেক্ট ছিল। আর একটা ম্যাচের পারফরমেন্স যদি এই দিক থেকে সেদিক হতো, ম্যানচেস্টার সিটিকে আসলে কোনো গ্রাউন্ড থেকে খুঁজে পাওয়া যেত না। এবং এই জয়টার ফলে লিভারপুল যখন নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ড্র করলো, তখন ম্যানচেস্টার সিটির জন্য এখনও ইপিএল এর লড়াইয়ের রসদ থাকছে এবং সব মিলিয়ে ইপিএল এর এই র্যাট রেসটা কিন্তু আরও একবার অন্য মাত্রা পেল শুধুমাত্র এই একটা দিনের ব্যবধানে। কেভিন ডি ব্রুইনা রীতিমতো আলো ছড়ালেন এবং ডি ব্রুইনা ম্যানচেস্টার সিটির এই সিস্টেমটার জন্য আসলে কতটা ইম্পর্টেন্ট, কতটা ভাইটাল একজন প্লেয়ার সেটা স্পষ্টত প্রমাণিত হলো। সেপ্টেম্বরের পর সম্ভবত প্রথম একটা স্টার্ট করলেন এবং কেভিন ডি ব্রুইনার একটা গোল একটা অ্যাসিস্টে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের গতিপথ ম্যান সিটির পক্ষে এনেছে এবং সাপোর্টিং হিরো হিসেবে ডোকুও কিন্তু তার উপযোগিতা প্রমাণ করেছেন। একটা গোল একটা অ্যাসিস্ট তিনিও করেছেন। বার্নার্ডো সিলভা অনেক লম্বা একটা সময় পরে গোল পেলেন, ভালো একটা পারফরমেন্স দিলেন। ওভারঅল এটার মাধ্যমে ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ড টু ফাইনাল থার্ডটা যথেষ্ট পরিমাণ চাঙা মনে হয়েছে এবং এটার মাধ্যমে স্বস্তিদায়ক এই জয়টা ম্যানচেস্টার সিটি পেয়েছে। বার্নার্ডো সিলভা ৮ম মিনিটে গোল করেছেন এবং গোলটার ক্রিয়েটর রোলে গুন্ডোয়ানের সঙ্গে কেভিন ডি ব্রুইনার লিঙ্ক আপটা বেশ ভালোভাবে কাজ করেছে। এখানেও কিন্তু কেভিন ডি ব্রুইনা সবচেয়ে উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করেছেন, তবে তারপরও ম্যানচেস্টার সিটির জন্য বিশাল রকমের সংখ্যা ছিল। ৩০তম মিনিটের সময় প্রতিপক্ষ স্ট্রাইকার উড যে চান্সটা মিস করেছেন, ডি ব্রুইনার একটা ভুল পাস থেকে রুবেন ডিয়াস যখন বলটা গ্র্যাব করতে পারলেন না, কাউন্টার অ্যাটাকে ম্যানচেস্টার সিটি যেভাবে হুড়মুড় করে ভেঙে পড়েছে, তেমনি একটা ডিফেন্সিভ কলাপস কিন্তু এখানে প্রায় হয়ে যাচ্ছিল। তবে উড পোস্টের মধ্যে শটটা রাখতে পারেননি। যদি রাখতে পারতেন, যে অ্যাডেড প্রেশারটা ম্যানচেস্টার সিটি প্লেয়ারদের উপর আসতো গত ৬-৭ ম্যাচে এটা অনেক বেশি করে দেখেছি। এমন সিচুয়েশনে ম্যানচেস্টার সিটি প্লেয়াররা যখন একবার নার্ভাস হয়ে পড়ছেন, সেখান থেকে আর কিন্তু বের হতে পারছেন না। তবে এবার উডি কিন্তু তাদেরকে একটা এজ দিলেন, যেটা ঠিক তার পরবর্তী মিনিটে কেভিন ডি ব্রুইনা গ্রহণ করেছেন, একটা দুর্দান্ত গোল করেছেন। তবে এখানে বা পরবর্তী দুটো গোলের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে স্পেস খুঁজে পাওয়া এবং স্পেসটা ইউটিলাইজ করা। ম্যানচেস্টার সিটি এমন একটা দল যারা কিনা স্লো বিল্ড আপ খেলতে পছন্দ করে। এমন একটা দলের বিপক্ষে আপনার কিন্তু কিছুটা হলেও সময় থাকে নিজের ডিফেন্স লাইনটাকে ওয়েল স্ট্রাকচারালি এমন জায়গায় রাখতে যাতে করে প্রতিপক্ষ প্লেয়ার অর্থাৎ সিটিজেন প্লেয়াররা খুব একটা বেশি স্পেস না পান। এখানে জেরেমি ডোকুর মুভমেন্টগুলো অনেক বেশি করে ভালো ছিল, তবে ডোকু স্পেস পেয়েছেন। ডোকু কেভিন ডি ব্রুইনাকে ডিবক্সের মধ্যে যে পাসটা দিয়েছেন, সেখানেও কিন্তু ডি ব্রুইনা যথেষ্ট পরিমাণ জায়গা পেয়েছেন। এত জায়গা যখন ডি ব্রুইনার মতো একজন প্লেয়ার পাবেন, অবশ্যই সেখান থেকে তিনি গোল করে আসতে পারবেন। স্টিল ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড। সো ডি ব্রুইনা সে জায়গা থেকে আসলে ভুল করেননি। ৩১তম মিনিটের সময় ওই গোলটাই আমার কাছে মনে হয়েছে ম্যানচেস্টার সিটির জন্য সবচেয়ে বড় পয়েন্ট ছিল, সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। এরপরে ডোকু যে গোলটা করেছেন ৫৭তম মিনিটের সময় 1 ভার্সেস 1 সিচুয়েশন তৈরি হয়েছে। অ্যাগেন ডোকু কিছুটা হলো ইনসাইড মুভমেন্ট করতে পেরেছেন, স্পেস দেখেছেন, সেখান থেকে ফিনিশ করে এসেছেন। এর আগের ম্যাচগুলোর তুলনায় নটিংহাম ফরেস্টের ডিফেন্সের যেটা সবচেয়ে বড় পার্থক্য বা উইকনেস ছিল, সেটা হচ্ছে এর আগের ম্যাচগুলোতে যখন ম্যানচেস্টার সিটি হেরেছে বা ড্র করেছে, ওই সিচুয়েশনগুলোতে আসলে প্রতিপক্ষ খুব একটা বেশি স্পেস ম্যান সিটি প্লেয়ারদেরকে দেয়নি। তবে নটিংহামে ফরেস্টের দুর্বল ডিফেন্স লাইনটা কিন্তু এক্ষেত্রে সেটা দিয়েছে এবং ম্যানচেস্টার সিটি প্লেয়াররা স্পেস পেলে ডিবক্সের আশেপাশে এমন টাইপের জায়গা পেলে যথেষ্ট ভালো এখন পর্যন্ত যে খেলতে পারেন, সেটার আরও একটা পরিচয় কিন্তু এই ম্যাচটা হয়ে থাকলো। পরবর্তী ম্যাচগুলোতে সিটিজেন প্লেয়ারদের জন্য কিন্তু এটা প্রমাণের একটা সুযোগ থাকবে। প্রতিপক্ষ অবশ্যই নটিংহাম ফরেস্টের মতো ডিফেন্ড করবে না, আরেকটু বেশি করে লো ব্লক ডিফেন্স, আরেকটু বেশি করে ডিফেন্সিভ ওরিয়েন্টেশন বা স্ট্রাকচার দেখা যাবে এবং ওই সময়টাতে ম্যান সিটি প্লেয়াররা আসলে স্পেসটা বের করতে পারবেন কিনা, এটা একটা বড় রকমের প্রশ্নের জায়গা থাকলো। তবে আপাতত এমন একটা পারফরমেন্সের পরে ওই যে বললাম, পেপ গার্দিওলা বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। ম্যান সিটি আরও একবার ঘুরে দাঁড়াবে আস্তে আস্তে, এই জিনিসটা ফুটবল ফ্যানেরা আশা করতেই পারেন। কারণ যেহেতু কেভিন ডি ব্রুইনা ফিরে এসেছেন, ডি ব্রুইনার মাধ্যমে একটা সময় বা গত 2 মাসে স্থবির মনে হওয়া এই মিডফিল্ডটাই কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ হবে। ধন্যবাদ সবাইকে।